This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Few weeks ago, I had my genetic sequencing test and my DNA test, and they tell me that I have Indian DNA. And everybody knows when I hear Indian music, I start dancing. So, it must be part of my makeup. So I'm very proud to be here. ভাবছেন তো হঠাৎ করে এরকম কুচকুচ হতা হয় কোত্থেকে চলে এলো, তার মধ্যে ভাষণ একটু বুঝিয়ে বলি আপনাদের। এবারে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। কুচকাওয়াজের পর রাষ্ট্রপতি ভবনে একটা প্রথমাফিক ডিনার ছিল সেখানে। তো সেখানেই ওই ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা হিন্দি সিনেমার শুনলেন তো কুচকুচ হতা হয় কীভাবে গাইলেন তারা, আর প্রেসিডেন্ট সুবিয়ান্তো কি বললেন সেটাও তো শুনলেন। জানালেন তিনি তার জেনেটিক সিকোয়েন্সিং করিয়েছিলেন কিছুদিন আগে, তো সেই জিনের বিশ্লেষণে জানা গেছে যে তার মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে। তাই ভারতীয় সুর শুনলেই তিনি নাকি নাচতে শুরু করেন। ভাবুন তো একবার, একজন একদিকে মানে আমাদের জাস্ট প্রতিবেশী পদ্মাপাড়ে রয়েছে বিরাট বীর, তারা এখন ভারতকে ছোট করে দেখানোর জন্য যত রকমভাবে সম্ভব হুঙ্কার দিয়ে চলেছে। উত্তর পূর্ব ছিনিয়ে নেবে, এই করবে সেই করবে, 4 দিনে কলকাতা, 6 দিনে ভারতের বিভিন্ন পার্ট, দিল্লি ফিল্লি অবধি পৌঁছবে, এরকম বিভিন্ন সব দিবাস্বপ্ন দেখছে। আর অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিমের বাস যে দেশে, সেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলছেন তার ডিএনএ ভারতীয়। তবে হ্যাঁ, হাওয়া যেভাবে মোচড় দিয়েছে, 2 দিন পরে হয়তো দেখা যাবে মোহাম্মদ ইউনুসও, আর শুধু ইউনুস কেন, হয়তো জামাত প্রধান শফিকুর রহমানও তারা হয়তো শুনবো যে বলছেন আমাদেরও না ডিএনএ ভারতীয়। এবং সত্যি কথা বলতে কি, আদপে তো তাই। কিন্তু ইউনুস কোথায়? সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছিলেন, এই অবধি তো শুনেছি। ফিরেছেন কি? মাঝখান থেকে নিন্দুকরা কত রকম রটিয়ে দিচ্ছে। কেউ বলছেন আর ফিরবে না, কেউ বলছে ইউনুস নাকি ইন্দোনেশিয়া চলে গেছেন, যে ল্যাব থেকে ওই প্রেসিডেন্ট সুবিয়ান্তো জিনোম সিকোয়েন্সিং করিয়েছিলেন সেখানে কি ইউনুসও তাহলে যোগাযোগ করছেন? তিনিও কি ভাবছেন যে একটা ভারতীয় ডিএনএ আছে, এরকম রিপোর্ট যদি একবার বার করে ফেলা যায়, ব্যাস তাহলেই নিশ্চিন্ত। যখন দরকার হবে তখনই দিল্লিতে ওই রাজনৈতিক আশ্রয় পাওয়ার রাস্তাটা খুলে গেলেও যেতে পারে, কারণ এছাড়া তো তার জন্য ও রাস্তা খোলার খুব একটা কোনো উপায় দেখছি না। এবার ভাবছেন তো কেন বলছি? সত্যি কথা বলতে কি জানেন, ইউনুসের এখন আশ্রয়ের খোঁজ করার দরকারটা হতেই পারে। সেই সময় শুরু হয়ে গেছে, ঘড়ি বাজছে টাক 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 টাক। কারণ ট্রাম্প তিনি এই ক্ষমতায় বসেছেন আর বাংলাদেশকে সব অনুদান দেওয়াটা বন্ধ করে দিয়েছেন। এরপর তো আর পালানোর রাস্তাটাও পাওয়া যাবে না। যখন এই টাকা পয়সাগুলো বিদেশ থেকে আসা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের কি হাল হবে ভাবতে পারছেন? এখনই তো এদেশ থেকে চাল গেলে তবে হাঁড়ি চড়ছে। দেখুন, বাংলাদেশে ভারতীয় ডিএনএ রিপোর্টের চাহিদা এখন যে তুঙ্গে উঠবে, এটা কিন্তু হতে পারে জানেন তো। এই ধরুন, সবাই হয়তো ভাবছেন বাঁচার রাস্তা তো ভারতই। এই নদিয়ার কৃষ্ণগঞ্জে 2 জন রোহিঙ্গা ধরা পড়েছে। তারাও তো বছরখানেক আগের থেকে ওই কক্সবাজারের যে ক্যাম্প ছিল, রোহিঙ্গাদের ক্যাম্প বাংলাদেশে, সেখান থেকে পিছলে এসে ভারতীয় ডিএনএতে মিশে যাওয়ার মরিয়া একটা চেষ্টা করেছিল, হায়দ্রাবাদ গেছিল।
কিন্তু তেলে জলে মেশেনি। তো এখন দেশ জুড়ে যখন বাংলাদেশিদের খোঁজ শুরু হয়েছে, তখনই ফের বাংলাদেশে তারা পালানোর তোড়জোড় করছিল, তখনই ধরা পড়ে গেছে। আর কোথায় ধরা পড়েছে বাবু, যেখানে ওই মাটির নিচে পরপর বাংকার উদ্ধার হয়েছে, তার 2 কিলোমিটারের মধ্যে 2 রোহিঙ্গা ধরা পড়েছে। কোথাও গিয়ে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণভাবে বিএসএফ এর ব্যর্থতা, গায়ের জোরে আইন সংশোধন করে সীমান্ত থেকে 50 কিলোমিটার অব্দি বিএসএফ এর আয়ত্তে নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার, অমিত শাহের দপ্তর। তাহলে সীমান্ত থেকে 50 কিলোমিটার অব্দি যদি বিএসএফ এর দায়িত্ব থাকে, তার মধ্যে বাংকারটা হচ্ছে কি করে? চোরাচালানকারীরা করে, এবং এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ এই ক্ষেত্রে চোরাচালানকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে, সেই জন্য জানা যায় না। প্রথম প্রশ্ন উঠবে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, তাদের প্রশাসনের বিরুদ্ধে। কারণ যা কিছু পুলিশ ভেরিফিকেশন সেগুলো করে রাজ্যের পুলিশ। বর্ডারে কেউ ঢুকার পর প্রথম বিএসএফ, তারপরে রাজ্যের পুলিশের আওতা পার করে তাকে অভ্যন্তরে যেতে হয়। তাই এ দায়িত্ব কেউ এড়াতে পারে না, না বিএসএফ এ দায়িত্ব এড়াতে পারে, রাজ্যের পুলিশ এ দায়িত্ব এড়াতে পারে। বাংকার আপনাদের এলাকায় সীমান্তের ওখানে ধরা পড়ছে, এখন বলছেন আমরা জানি না রাজ্য সরকার। এটা কখনো হতে পারে? টহল আপনারা দেন, আপনাদের সম্পূর্ণ নেটওয়ার্ক আছে, সেন্ট্রাল আইবি আছে, বিএসএফ এর সমস্ত ব্যবস্থাপনা আছে, আর সেটা আপনারা ফেল করছেন। আপনারা সীমান্তও রুখতে পারছেন না, বাংকারও রুখতে পারছেন না, আর এখন দোষ দেবেন রাজ্য সরকারকে। আপনারা ছেড়ে দিন, শুধু সীমান্তে থাকুন, 50 কিলোমিটার ফেরত দিয়ে দিন, বাকিটা জেলা পুলিশ, রাজ্য পুলিশ বুঝে নেবে। শুনছেন তো, বোর হয়েছেন তো, নিশ্চিত হয়েছেন। কারণ সেই জবের থেকে অনুপ্রবেশের গল্পগুলো শুরু হয়েছে, একটার পর একটা অনুপ্রবেশকারী ধরা পড়ছে, তবে থেকেই তো এই চর্বিত চর্বণ শুনছি, তারপরে এই বাংকার উদ্ধার, একই গল্প। এবং শুনছি আর মনে হচ্ছে জানেন তো, যে এই কেন্দ্র রাজ্য এই সমস্ত চাপানুতর করতে করতে আমাদের নিরাপত্তাটা এভাবে শিখিয়ে তুললে হচ্ছিল না? একটু আমাদের কথাও তো ভাবতেন। এই যে বলছেন 50 কিলোমিটার ফিরিয়ে দিন, তারপর আমরা দেখব। তো 50 কিলোমিটারের বাইরে যে জায়গাটা রয়েছে, সেখান থেকেও তো একের পর এক অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তারা শুধু বহাল তবিয়তে থেকেছে না, এখান থেকে তো বিভিন্ন রকম ওই পরিচয়পত্র বানিয়ে, পাসপোর্ট বানিয়ে যা খুশি তাই করছে। সেটা কার দায় ছিল? এগুলো আমরাও বলে ফেলেছি, আর আপনারাও শুনে ফেলেছেন, আর আপনাদেরও শুনতে ভাল লাগছে। আপনারা বুঝে গেছেন এই রাজনীতির খেলাটায় আপনি, আমি, সাধারণ মানুষ, আমরা হচ্ছি গিনিপিগ। যে যখন পারবে আমাদের কাটবে। এবার কে কোন দিকে কাটবে, কে ডগায় কাটবে, কে আগায় কাটবে, সেটা তারাই জানে। আমরা ওই ল্যাজ নাড়া ছাড়া তো আমাদের কিছু করার নেই। কিন্তু নতুন গোটা বিষয়টার মধ্যে কিছু খুঁজে না পেলেও কিছু নতুন জিনিস কিন্তু আছে, জানেন তো। নতুন যেটা হচ্ছে, আমাদের রাজ্যের রাজনৈতিক ডিএনএটাও চতুর্দিকে ছড়িয়ে গেছে। তাই তো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কাল মালদার ওই সুখদেবপুরে তিরঙ্গা যাত্রা করেছেন। একেবারে আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারের গা ঘেঁষে একটা বিরাট যাত্রা। ওপরে চাঁপাই নবাবগঞ্জে বাংলাদেশি চাষিরা আর বিভিন্ন যাদের আর কি গণ্ডগোল পাকানোর ইচ্ছে, লাঠি সোটারি যারা রোজই ওখানে হাঁকডাক করেন, তারা এবং বিজেপি সবাইকে একাই শুভেন্দু অধিকারী দেখে নেবেন বলে হুঙ্কার টুঙ্কার ছুঁড়েছেন আর কি। কিন্তু আসলে তিনিও কি মনে মনে ওই কাহি পে নিগাহে কাহি পে নিশানা গানটা গুনগুন করছিলেন না? মনে হয় করছিলেন, জানেন তো। সীমান্তে দাঁড়িয়ে ঢাকার দিকে তাকিয়ে আর চোখে তো নবান্নটাকেই দেখছিলেন তিনি, আমি শিওর। আচ্ছা, এরা তো কে কোথায় কোন দিকে তাকিয়ে দেখছেন সেটা না একটা আন্দাজ পাওয়া যাচ্ছে, কিন্তু নবান্ন সে কোন দিকে তাকিয়ে আছে বলুন তো? কি মনে হচ্ছে জানেন, নবান্নের চোখ এখন বন করে ঘুরছে। নবান্নকে চতুর্দিকে নজর রাখতে হচ্ছে, সিরিয়াসলি। সীমান্তেও যেমন তাকাতে হচ্ছে, তেমন দিল্লিতেও ওই সুপ্রিম কোর্টেও তো নজর রাখতে হচ্ছে। এসএসসির 26,000 নিয়োগ বাতিল মামলার নিষ্পত্তি হবে এই 10ই ফেব্রুয়ারি, প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। এবার সেটা যদি একটু ইধার থেকে উধার হয়ে যায়, তাহলে আবার যে এখানে আগুন জ্বলবে, আবার যে একটা নতুন সমস্যার সামনে রাজ্য পড়বে, সেটা বুঝতে গিয়ে খুব একটা সমস্যা আছে। এই আরজি করের আগে এই নিয়োগ কেলেঙ্কারি নিয়েই তো রাজ্য তোলপাড় হচ্ছিল, একটু থতিয়েছে, আবার সেটা যে আবার জেগে উঠবে না গ্যারান্টি আছে। এবং সব থেকে বড় কথা, ততদিন পর্যন্ত 10ই ফেব্রুয়ারি পর্যন্ত কি নিশ্চিন্তে থাকার জো আছে? ভেবে দেখুন তো, উত্তরাখণ্ডে তো আজই অভিন্ন দেওয়ানি বিধিটা কার্যকরী করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানকার পুষ্কর সিং ধামি।
এই দেওয়ানি বিধি হলে কি হয়েছে আপনারা জানেন, মেয়েদের 21 বছরের নিচে আর বিয়ে দেওয়া যাবে না ওখানে, স্ত্রী বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করা যাবে না, সম্পত্তিতে কন্যা সন্তানরা সমান ভাগ পাবেন, আর বিবাহ বহির্ভূত সন্তানও সম্পত্তির সমান অধিকার পাবেন। এই সব আইন এখন কার্যকর হবে এবং সব ধর্ম সবার জন্য কার্যকর হবে। এর প্রভাব কোথায় গিয়ে পড়বে বুঝতে পারছেন? অন্য রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গেও তো বিজেপি এর প্রচারটা করতে শুরু করবে। এবার দেখুন তারা প্রচারের অভিমুখটা কোন দিকে রাখবে। একটা দিকেই রাখবে, পজিটিভ দেখাবে, কিন্তু তাতে মানে কোন দিক থেকে পজিটিভ হবে আর কার জন্য নেগেটিভ হবে সেটা আপনারা বুঝে নিতে পারবেন। বিজেপি নিশ্চিতভাবেই বলবে যে মুসলিম মহিলাদের সমান অধিকার দিতে চায় তারা, সেই জন্যেই তো তারা এই অভিন্ন দেওয়ানি বিধিটা চালু করছে। এতে যদি কেউ লাভবান হন তো মুসলিম মহিলারা হবেন। এবার এই বিধিটা কোথাও গিয়ে যখন কার্যকর হয়ে গেছে এবং তাদের রাজ্যে কার্যকর হয়েছে, এখানে কার্যকর করতে চান, এইটা বলে যতই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে এবং ভবিষ্যতে এখানেও সেটা তারা যদি ক্ষমতায় আসে তাহলে এখানেও পাস করাবে, এরকম একটা দাবি করতে শুরু করবে বিজেপি। বার্তাটা কোথায় কোথায় যাবে? তারা যেটা সরাসরি অভিমুখ অর্থাৎ মুসলিম মহিলা, সেদিকটায় তো যাবেই। এবং সত্যি কথা বলতে কি, ওই 3 তালাক বিরোধী আইনটা পাশের পর উত্তরপ্রদেশে কিন্তু এই কারণেই ভোটের হিসেব পুরো কমপ্লিটলি ঘেঁটে গেছিল। বিভিন্ন মুসলিম প্রধান মহল্লাতেও বিজেপি ড্যাং ড্যাং করে জিতে গেছিল। এবার এখানেও সেই একটা ভাগাভাগি, মানে মুসলিম ভোট ব্যাংকে একটা ভাগাভাগির সম্ভাবনা তৈরি হবে এবং সেই সঙ্গে সংখ্যাগুরুদের কাছেও একটা বার্তা যাবে, যে বার্তাটা তাদের জন্য পজিটিভ। এবার এই গোটা দুটো পজিটিভের মাঝখানে নেগেটিভটা কোন দিকে হবে? ওই বললাম ভোট ব্যাংকে ভাঙন, অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন। সেটা যে মুহূর্তে হবে একটু ভাঙলেও ধাক্কাটা কোথায় গিয়ে লাগবে এবার আপনারা খেয়াল করে দেখুন। দেখুন উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি পাশের পর ঠিক মতো যদি প্রচার করতে পারে যে বাংলাতেও এরকম পরিস্থিতি হবে, তাহলে কিন্তু এই ভাগাভাগির অঙ্কগুলো, পজিটিভ নেগেটিভগুলো যদি ঠিক ঠিক যেভাবে হিসেব করছে, তাহলে এখানেও কিন্তু ভোটের বহু অঙ্ক ঘেঁটে যাবে। তখন আর শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সব কিছু সামাল দেওয়া যাবে না। আর যতই মানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার ডেফিনেটলি একটা শিওর শট ট্যাবলেট, ভোট জয়ের ট্যাবলেট আর কি। তো এই ট্যাবলেটটা বা এই মন্ত্রটা যতই কাল ওই কর্তব্য পথে বাংলার ট্যাবলয়ে বিরাট করে লক্ষ্মীর ভাণ্ডার ঠান্ডা সাজিয়ে রাখা হোক, সেই ভাণ্ডারেও কিন্তু টানাটানির সম্ভাবনা, জানেন তো। আর এই টানাটানির রাস্তাটাকে খুলে দিয়েছে জানেন, ওই বললাম বন্ধু জিনিসটা বড় জটিল। এই ভারতের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ দেখছেন তো কী অবস্থা, ঠিক সেই রকম ইন্ডি জোটে তৃণমূলের পরম মিত্র আপ, কেজরিওয়ালের আপ, তারাই এখানে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে টানটানির রাস্তাটা খুলে দিয়েছে। এখানে কিছু করেছে কিনা ভাবছেন তো, কিছু করেনি। যা করার তাদের নিজেদের এলাকায় করেছে, কিন্তু ধাক্কাটা এসে পড়েছে এখানে। আজকের দিনে মানে কমিউনিকেশনসটা তো খুব স্ট্রং, এইটুকু হাতের মুঠোয় পৃথিবী, সেখানে এখান থেকে দিল্লি কতটুকু নেওয়ার দূরত্ব। আজকেই অরবিন্দ কেজরিওয়াল তিনি নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছেন, সামনে ভোট করবেনই তিনি, কিন্তু তাতে কি ঘোষণা করেছেন জানেন? দিল্লির মহিলাদের মাসে 2100 মানে 2100 করে টাকা দেওয়া হবে। মানে আমাদের এখানকার লক্ষ্মীর ভাণ্ডারের দিল্লি কপি। এবার দিল্লিতে যেই জিতুক, ওখানকার মহিলারা কিন্তু মাসে মিনিমাম ওই 2100 টাকা করে পাবেনই পাবেন, কারণ লোয়েস্ট কোট করেছে আপ ওই 2100 টাকা। কংগ্রেস আর বিজেপি তারা তো মাসে 2500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসে আছে, সেটা বুঝতে পারছেন। এবার এই জায়গায় বাংলার নিজের মেয়েরা কত করে পায়? 1000 টাকা। এবার তৃণমূল প্রচার করে কি, সবাই তৃণমূলকে দেখে টুকছে। যতই দেখুন ওই তৃণমূল প্রচার করুক যে তাদের খাতা দেখে লক্ষ্মীর ভাণ্ডারের উত্তরটা অন্য রাজ্যগুলো টুকছে, এই প্রচার করে নিজেদের পায়োনিয়ার বলে প্রচার করে আর কিন্তু পার পাওয়া যাবে না। লোকে কিন্তু ওই 1000 টাকার ভাণ্ডারে অভ্যস্ত হয়ে গেছে, মাসে মাসে ঢুকছে, ওটা সংসার খরচের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার তারা বরঞ্চ যদি দেখে যে
অরিজিনালে আমরা হাতে 1000 পাচ্ছি, আর যেখানে টুকে দিচ্ছে সেখানে 2100 পেয়ে যাচ্ছে, ডবলেরও বেশি। ভাল লাগবে তখন তাদের মুখে রুজবে ওই 1000 টাকাটা? বলুন তো, তখন তো অন্য চাপ, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াতে হবে, একবার 500 থেকে 1000 করে বিরাট একটা লাভ পাওয়া গেছে, একদম শিওর শট। কিন্তু 1000টাকে এখন আবার ওই চারপাশের কথা মাথায় রাখলে অ্যাটলিস্ট 2000 তো করতে হবে, না হয় বললেন কেন্দ্র রাজধানী, সুতরাং ওখানে 100 টাকা বেশি হলো, 2 তো হবে অন্তত। এবার সেই 2 করতে গেলে, ডবল করতে গেলে ভাণ্ডারে, সেই টাকাটার কোপ কোথায় গিয়ে পড়বে সেটা ভেবে দেখেছেন? পড়বে তো অন্য সব প্রকল্পে, বা সব খাতেই তো লোকে হাতে নগদ পেতে অভ্যস্ত হয়ে বসে আছে। তাহলে কোনটা কেটে কোনটা সামলাবেন বলুন তো? এফেক্ট কোথায় গিয়ে পড়ে বুঝতে পারছেন? শুরু হয় এখানে, প্রভাব পড়ে মঙ্গল গ্রহে। দেখুন, কেজরিওয়াল শুধু ওই একটা বন্ধুত্বপূর্ণ ঠেস দেননি, আরও বেশ কয়েকটা বাঁশ দেওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওই যে মাসে 18,000 টাকা করে পুরোহিতদের তিনি ভাতা দেবেন বলে ঘোষণা করেছেন। এবার সেইটা দেখে পশ্চিমবঙ্গের ইমাম ভাতা বাড়ানোর দাবিও তো ইতিমধ্যেই উঠে গেছে। এখানে পুরোহিতদের সেই দাবি দেওয়াটা হয়তো কম, কিন্তু ইমামরা তারা যথারীতি তুলে দিয়েছেন যে ওখানে যদি অত টাকা পুরোহিতদের দেওয়া হয়, এখানে ইমামদের টাকা কেন বাড়ানো হবে না? আবার খেয়াল করে দেখুন, এর মধ্যে একটা রাজনৈতিক টুইস্টও আছে। কেজরিওয়াল এই পুরোহিত ভাতার প্রতিশ্রুতিটা দেওয়ায় তার মধ্যে একটা নরম হিন্দুত্বের তাস খেলার প্রবণতা দেখতে পেয়েছেন সবাই। এর ফলে কিন্তু দিল্লির মুসলিমরা তারা খেপে গেছেন। পুরোহিত ভাতার জন্য আপের যদি ভোট ব্যাংকের ক্ষতি হয়, এবার খেয়াল করে দেখুন তো, ইমাম ভাতার জন্য কি তৃণমূলের ভোট ব্যাংকেও ড্যামেজ হতে পারে? মানে এতদিনে যা যা ইমাম ভাতার জন্য যা যা ছিল সেটা হয়তো অ্যাডজাস্ট হয়ে গেছিল, কিন্তু এখন ওই আপের চাপে যদি ইমাম ভাতা বাড়াতে হয়, এবং তার সাথে আপনি কোথাও গিয়ে পুরোহিত ভাতাও না হয় বাড়ালেন, দুটো ধাক্কা তো আছে। এক, ওই টাকার জোগানের গল্পটা সেম, আর 2, ইমাম ভাতার জন্য তৃণমূলের ভোট ব্যাংকে অন্য দিক থেকে কি ধাক্কা খেতে পারে না? তখন হয়তো এই ব্যাপারগুলো অতটা ছিল না, কিন্তু এখন এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত ভাগাভাগি রাজনৈতিক দলগুলো তো নিজেরাই লোকের মাথায় ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছে। সবাই তো এখন ওই ধর্মের ভিত্তিতে ভাগযোগ করছে। সুতরাং নিজেদের খোঁড়া গর্তে নিজেরা যে কে গিয়ে পা পিছলে পড়বে, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ, জানেন তো। দেখুন, 2019 সালের লোকসভা ভোটে এই ভোট ব্যাংকের ড্যামেজের এই সমস্ত সূক্ষ্ম অঙ্ক ইধার উধার হলে কী হতে পারে সেটা কিন্তু তৃণমূল একবার টের পেয়েছিল, তারপর ব্যাপারটা সয়ে গেছে। কিন্তু তারপর আবার দেখুন, সেটাকে সরানোর জন্য কম কিছুও তো করতে হয়নি। লক্ষ্মীর ভাণ্ডারের মলম বুলিয়ে বুলিয়ে তৃণমূল সেই ড্যামেজ সামলেছে, কিন্তু ঘাটা ওপর হয়তো শুকিয়েছে, কিন্তু ভেতরে এটা এমন এক গা না, ভেতরে সবসময় নরম থাকে। আবার কোথাও যদি কোনো আঘাত লাগে, ওই নরম চামড়া থেকে কিন্তু ফের রক্ত বেরোতে পারে। সেরকম একটা ড্যামেজ হতে পারে এই ওয়াকফ সংশোধনী বিলে। আজ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকটা শেষ হয়েছে। এবার এই বিল রুখতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জান লড়িয়ে দিয়েছেন। এটা নিয়ে কোনো জাস্ট প্রশ্ন তোলার অবকাশই নেই। গত বছর ওই স্থায়ী কমিটির বৈঠকে মাথা গরম করে কাঁচ ভেঙে রক্তারক্তি কাণ্ড, মানে হাত ঠাত কেটে কেলেঙ্কারি কাণ্ড করেছিলেন। গত সপ্তাহে এই নিয়ে স্লোগান দিয়ে সাসপেন্ড পর্যন্ত হয়েছে। সেটা তৃণমূল রানী রাসমণি রোডে প্রতিবাদ সভাও করেছে। মোটের ওপর বাংলার সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টার কোনো রকম কসুর হয়নি যে তৃণমূল এই ওয়াকফ সংশোধনী বিলটা, যেটা তাদের পক্ষে বিপজ্জনক, সেটার থেকে তাদের রক্ষা করতে একা কুম্ভের মতো লড়ে যাচ্ছে। কিন্তু এত লড়াইয়ের পরেও এর রেজাল্ট কি? যদি বিলটার ইতিমধ্যেই তো ফাইনাল রিপোর্ট স্থায়ী কমিটিতে পাশ হয়ে গেছে, সেই রিপোর্টই সংসদে পেশ হবে। বিজেপি পেছ হবে বলে তো এখন অবধি মনে হচ্ছে না। এবার ওয়াকফ সংশোধনী একবার যদি পাস হয়ে যায়, এই ভোট ব্যাংকের সামনে কোন মুখে দাঁড়াবেন তৃণমূল নেতারা? ফেল হওয়া রেজাল্ট মার্কশিট হাতে নিয়ে দাঁড়াতে পারবেন তো? विपक्ष ने भी संशोधन दिया था और विपक्ष ने सभी 44 संशोधन दिया था। हमने एक एक संशोधन मूव कराया और उस संशोधनों को हमने पुट टू वोट किया
लेकिन वोटिंग में उनके पक्ष में 10 वोट था और उसके नेगेटिव में 16 वोट थे। इसलिए जो विपक्ष के द्वारा या उन लोगों के द्वारा जो 44 संशोधन के विरोध में थे, मैं विपक्ष क्यों कहूँ, जो 44 संशोधन के विरोध में उन्होंने कुछ दिए थे वो मतलब टर्न डाउन। উনি একটা অসম্ভব অসভ্য লোক, এখন আমি বলছি, মানে আমার ধারণা নেই যে জগদম্বিকা পালের মতো এরকম একটা মানুষ থাকতে পারে একটা। আর একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি, পার্লামেন্টারি ডেমোক্রেসির রুলস সমস্তগুলোকে একদম মানে ওটিয়ে দিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকের জন্য যে রাজনীতি খুব একটা গৌরব পায় এমন নয়, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওনার নিজের দলের লোকেরা বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয়ে আসে যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে খুব একটা রাজনীতিকে মহিমান্বিত করেছেন এমন নয়। কল্যাণবাবু সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে একজন লজ্জা। ওনার সংসদের ভেতরে এবং বাইরের আচরণ নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে সংসদীয় রাজনীতির সাথে বেমানান। ফলে ওনার এই ধরনের অসভ্যতা যেগুলো উনি করেন সেগুলো মিডিয়ার নজর কাড়বার জন্য। লোকসভা স্পিকার কি রাজ্যসভার চেয়ারম্যান, তাদের চেয়ারকে আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেখতে অভ্যস্ত ভারতবাসী। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ বামপন্থী দল থেকে স্পিকার হয়েছিলেন, যিনি কিনা এমনকি তার নিজের পার্টির সঙ্গে তার একটা বিচ্ছেদ হয়ে গেছিল, দুর্ভাগ্যজনক বিচ্ছেদ হয়ে গেছিল, তবু তিনি স্পিকারের যে নিরপেক্ষতা তার সঙ্গে কম্প্রোমাইজ করতে চাননি, বা সেটা ঠিক ভুল তাই নিয়ে 10টা মতামত আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। এই রাজনীতির এই চাপানোতরগুলো না, এর মধ্যে একটা এন্টারটেইনিং ভ্যালু আছে জানেন তো, এবং সেই জন্য মনের মধ্যে গান ঠান বেশ আমোদ আসে মাঝে মধ্যে। আজকে যেরকম এসব শুনতে শুনতে চন্দ্রবিন্দু সেই গানটা মনে পড়ছিল, প্রেমিকা না থাকে যদি স্বাস্থ্যের লাভ কি হলো। ভাবছিলাম ওই সুরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও প্রশ্নটা করবো যে আটকাতেই যদি না পারলেন বিলটা, তাহলে রক্ত জড়িয়ে লাভ কী হলো। একবার তো সিপিআইএম দেখুন একটা বলা স্কোপ পেয়ে যাবেই যাবে। এই যে তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং করে ঝগড়া খেলা করে, সেটাকে তারা আবার নতুন করে ঝেড়ে ঝুড়ে এই অভিযোগটা লোকের সামনে ফেলে দেবেন। আর এদিকে ওয়াক অফ সংশোধনী বিল পাশ হয়ে গিয়ে যেখানে যেখানে যাওয়ার, যেখানে যেখানে এফেক্ট ফেলার সেটা ফেললো, এটাই তো বলবে সিপিআইএম, তাই না? কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। কোন সিপিএম প্রশ্নটা করবে? শতরূপ ঘোষ তিনি জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পালকে নিয়ে বলার কথা ছিল, বললেন লোকসভা স্পিকার আর রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে, আর সেখানে টেনে আনলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে। দেখুন 2008 সালে সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন, তখন নিয়োগ ডিল ইস্যুতে বামেরা ইউপিএ সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে, কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার পদে ইস্তফা দিয়ে আস্থা ভোটে অংশ নিতে রাজি হননি। সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের নেতৃত্বে সিপিআইএম সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছিল। এবার দেখুন সিপিআইএমে না নর্মালি যদি কাউকে বহিষ্কার করা হয়, তার সঙ্গে তার একটা মোটামুটি সামাজিক বহিষ্কার হয়ে যায়, কেউ তার সঙ্গে ওই ছায়াও মারায় না আর কি। তার সাথে দেখা করা তো দূরের কথা, কোথাও তার নামটা পর্যন্ত কেউ উল্লেখ করে না। সোমনাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু বাংলা সিপিআইএম নেতারা এই নিয়মটা মানেননি। কিন্তু এখন সেই সোমনাথ চট্টোপাধ্যায়ের ভূমিকাকে, সেই সময়ের ভূমিকা আবার সেটাকে মহিমান্বিত করা মানে তো নিজেদের দলের সিদ্ধান্তেরই সমালোচনা করা। তা আবার কখন? যখন সীতারাম ইয়েচুরি মারা যাওয়ার পর সেই প্রকাশ কারাট অস্থায়ীভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন। শতরূপ ঘোষ কি তার এখতিয়ারটা ডিঙিয়ে গেলেন নাকি দলীয় যে সীমারেখা, অর্থাৎ এখতিয়ারের সীমারেখা, সেটাকে ডেঙালেন? দেখুন রাজ্য রাজনীতিতে আজকের দিনে কিন্তু এই আরবি শব্দ এখতিয়ার, এটাই চর্চার সব থেকে বড় বিষয়। কোথায় কোথায় না সেটা তো বলবোই, আর সেটা বলতে গেলে আরও কিছু কথা আজকে বলতেই হবে, আপনারা জানেন সেই কথাগুলো যেগুলো আজ না বললেই নয়। দেখুন দক্ষিণবঙ্গে শীতকাল এখন বিদ্যুৎ চমকের মতো, এটা তো আপনারা সবাই মানবেন। আকাশে যেরকম বিদ্যুৎ যে একটা হঠাৎ করে ঝলকানি দিয়ে মিলিয়ে যায়, শীতও তো সেরকমই। হালকা একটা শিরশিরানি একটু গায়ে একটু ভালো করে লেপটা টানতে না টানতেই দেখবেন একটু ঘাম হতে শুরু করেছে। আজকেই পূর্বাভাস হচ্ছে 2 দিন পর থেকেই নাকি যেটুকুনি যা আছে সেই শীত পুরোটাই প্রায় নিখোঁজ হয়ে যাবে।
এই গঙ্গাসাগর মেলা বাবু নর্মাল সময় কাঁপুনি থাকতো, এবার নাতিশীতোষ্ণ কেটেছে। পূর্বাভাস দেখে মনে হচ্ছে বই মেলা একদম কমপ্লিট গ্রীষ্মকালে কাটবে। আচ্ছা, প্রকৃতির তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে কি তৃণমূলের টেম্পারেচারটাও বাড়বে? ইঙ্গিত আছে কিন্তু, যাই বলো, মানে পূর্বাভাস বলবো না, ইঙ্গিত বলতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে দেখুন ইঙ্গিত কিন্তু এটা দিয়ে বলছি না, ও আপনারা বুঝে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, তাতে একটা ভিডিও আছে। সেখানে ওই সেবাশ্রয় ক্যাম্প, যেটা তিনি ওই তার ডায়মন্ড হারবারের এলাকার মানুষজনকে পরিষেবা দেওয়ার জন্য করছেন, স্বাস্থ্য পরিষেবা, সেই ক্যাম্পে পরিষেবা পাওয়া লোকজন তাদের সাংসদের নামে ধন্য ধন্য করছেন। আর কি আছে সেখানে? আছে কিছু পরিসংখ্যান, এইটাই সব থেকে ইন্টারেস্টিং। দেখুন, ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তিনি একদম পরিসংখ্যান দিয়ে দিয়ে দেখিয়েছেন গ্রামাঞ্চলের কত শতাংশ মানুষ বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে সর্বস্বান্ত হন, আর শহরের কত শতাংশ মানুষ ঘটি বাটি চাটি সব বিক্রি করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় দেউলিয়া হয়ে যান। অর্থাৎ রাজ্যের কিছু মানুষ স্রেফ চিকিৎসার খরচ টানতে না পেরে আর্থিকভাবে এরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যবিত্ত নিম্নবিত্ত হচ্ছে, আর নিম্নবিত্ত প্রায় মানে ওই বললাম ন্যূনতম যে আয় সীমা তারও নিচে চলে যাচ্ছে। এই সহজ সরল সত্যটা লিখেছেন অভিষেক। এবার একটা প্রশ্ন করতেই পারে, তার এই পরিসংখ্যানে ভরসা করাটা কি ঠিক হচ্ছে? তিনি তো রাজ্য সরকারের কেউ না, ঠিক? সুতরাং তার পরিসংখ্যান বা তার খতিয়ানকে কি চোখ বন্ধ করে ভরসা করা যায়? ভ্যালিড প্রশ্ন। কিন্তু দেখুন, অভিষেক রাজ্য সরকারের কেউ নয় ঠিকই, কিন্তু তিনি তো নির্বাচিত জনপ্রতিনিধি, ডায়মন্ড হারবার কেন্দ্রের তিনবারের সাংসদ। তার উপর এই 2024-এ তিনি রেকর্ড ভোটে জিতেছেন, 7,10,000। এবার এই মার্জিনটা, মানে সারা দেশে যদি রেকর্ড মার্জিনে জেতার একটা প্রতিযোগিতা হয়, তাহলে কিন্তু গত লোকসভা ভোটের এই ফলাফলের নিরিখে অভিষেক প্রথম 5-6 জনের মধ্যে ডেফিনেটলি আছেন। সুতরাং যাকে এত মানুষ ভোট দিয়েছেন, যার ওপর এত মানুষের আস্থা বিশ্বাস করেন, যারা তাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, তার কথায় আস্থা বা ভরসা দেখানোর একটা কারণ তো থাকেই। এবং তার থেকেও বড় কথা, এর থেকেও অনেকটা বড় কারণ আছে আমাদের কাছে। দেখুন, অভিষেক সরকারের কেউ না, কিন্তু শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো বটেন, তার কথা উড়িয়ে দেওয়া যায় নাকি? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আস্থা রাখলে আর একটা প্রশ্ন তো অবধারিতভাবে এসে যাবে। দেখুন, এই যে তিনি বললেন, কি বললেন তিনি? মানুষজন বেসরকারি হাসপাতালে গিয়ে কীভাবে মানে ধনে প্রাণে মরছেন, এটাই তো বোঝানোর চেষ্টা করলেন। এটা যদি আপনি শাসক দলের সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য ধরেন, তাহলে আপনার মনে হবে উনি নিশ্চয়ই বলছেন এর বদলে আমাদের রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থাটা এত ভালো, সেখানে গিয়ে আপনারা সবাই পরিষেবা নিন, বেকার আপনারা সব বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, খবরদার যাবেন না। এটাই কি বলতে চেয়েছেন অভিষেক? নাকি সাংসদ হিসেবে তার এখতিয়ার আছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি বিচ্যুতিগুলোকেই আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন? আবার মনে করিয়ে দিই, আরবি শব্দ এখতিয়ারের মানে সীমানা, পরিধি, অধিকার। সরকারি স্বাস্থ্য পরিষেবা এটা তো একটা নাগরিক অধিকার, সেটা না পেলে তবেই তো মানুষ বেশি করে বেসরকারি ক্ষেত্রে ঝুঁকবেন। অভিষেক কি বুঝিয়ে দিলেন যে মানুষজন সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবাটা পাচ্ছেন না বলেই তারা ওই বেসরকারি ব্যবস্থায় ঝুঁকছেন? তাহলে এ রাজ্যে এই তৃণমূলের আমলে যে গন্ডায় গন্ডায় সুপার স্পেশালিটি হাসপাতাল আর মেডিকেল কলেজ হলো, মানে যেটা নিয়ে তৃণমূল প্রচার করে আর কি, সেই প্রচার কি সত্যি নয়? মানে অভিষেক নিজেই কি সেই প্রচারটাকে নিয়েই প্রশ্ন তুলে দিলেন? দেখুন, রাজ্য সরকারের দাবি বা তৃণমূল কংগ্রেসের প্রচার, এটা তো একদিকে, আরেকদিকে কি দাঁড়াচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্ট। এবার খেয়াল করে দেখুন, দুটো জিনিসই তো
একসঙ্গে সত্যি হতে পারে না, দুটো তো দুমুখী। তাহলে একটা না একটা তো প্রোপাগান্ডা, মানে মিথ্যা প্রচার। প্রশ্ন হচ্ছে সেটা কোনটা? बंगाल में अभी तो हम फ्री बेड फ्री मेडिसिन दे रहा है, अभी बहुत सारे दुखी लोग जो थे उसको आज फ्री ट्रीटमेंट मिलते हैं। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে, তো উপকারটা কার? মানুষের। দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। দেখুন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বনাম ডায়মন্ড হারবার মডেল, ব্যাপারটা কি এভাবে দেখতে হবে নাকি? কে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিজের মুখে বলছেন যে বাংলার মানুষের মতো কপাল দেশের আর কোনো রাজ্যের মানুষের নেই। কারণ বাংলাই একমাত্র রাজ্য যেখানে নিখরচায় সরকারি পরিকাঠামোয় চিকিৎসার সুযোগ পান মানুষ। বিনা পয়সায় সেরে ওঠার এই ভাগ্য, এটা বাংলার গর্ব। প্রতিবেশীদের ঈর্ষার কারণ হতে পারে। অনেকটা আমাদের ছোটোবেলায় সেই একটা বিজ্ঞাপন ছিল, জানেন তো, খুব খুব বহুল প্রচারিত এবং জনপ্রিয়। তার ক্যাপশন লাইনটা ছিল এরকম, নেইবারস এনভে ওনার্স প্রাইড। এটাও আমাদের বাংলার ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবস্থাটা সেরকমই বলতে পারে তৃণমূল। লটারি জেতার মতো চওড়া কপাল যাদের আছে তারাই তো তৃণমূলের সরকার পেয়েছে, এটাও রাজ্যের মানুষ ভাবতে পারতেন। কিন্তু মুশকিল হচ্ছে তো অন্য জায়গায়। সেই ভাবনায় বাধাটা কে দিচ্ছেন? না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কে? না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোশ্যাল মিডিয়া পেজ তো বটেই, সেবাশ্রয় প্রকল্পের ফিতে কাটার দিন, মানে উদ্বোধনের দিনও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সরকারি হাসপাতালে গিয়েও তারা পরিষেবা পাচ্ছেন না, তাদের নিখরচায় চিকিৎসার সুবিধে করে দিতেই তার এই উদ্যোগ। সরকারি হাসপাতালে যদি চিকিৎসাই না হয় বা পরিষেবা পেতে যদি দেরি হয়, বা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে ঘুরে লোককে যদি ওই রেফার রোগের বলি হতে হয়, তবেই তো রোগী বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকবে, তাই না? সেখানে তো ফেলো করি মাখো তেল, টাকা দিন তবে ট্রিটমেন্ট মিলবে। আর তা না হলেই তো সাধারণ মানুষের ওই বাঁচার জায়গাটা, ট্রিটমেন্টের জায়গাটা নিয়ে প্রশ্ন উঠবে। মানে বুঝতে পারছেন, এমন একটা পরিস্থিতি যেখানে আপনি বাঁচতে গেলে আপনার জমানো টাকায় হাত পড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা তো সেক্ষেত্রে একদম খেটে যাবে। দেখুন, এটাও তো ঘটনা, সেবাশ্রয় প্রকল্প চালু হওয়ার পর থেকে ওই ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যতগুলো সরকারি হাসপাতাল আছে, সব কটা হাসপাতালের আউটডোরে কিভাবে রোগীর সংখ্যা কমেছে, না এটা আমরা কষ্ট করে গেছিলাম, খুঁজেও দেখেছি, কিন্তু পরিসংখ্যানটা সেটা এই ডায়মন্ড হারবারের সাংসদের, মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিস থেকেই বিভিন্ন সময়ে তুলে ধরা হয়েছে, একদম নথিভুক্ত। অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন কে? না একজন তৃণমূল সাংসদ, যিনি আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখানেই প্রশ্নটা, অভিষেক কি নিজের এখতিয়ার, মানে নিজের পরিধিটাকে আরও বিস্তৃত করতে চাইছেন, নাকি নিজের এখতিয়ারটা বুঝিয়ে দিতে চাইছেন? তিনি শুধু তৃণমূলের জেনারেল সেক্রেটারি বা সাংসদ হিসেবে নিজেকে কি আর দেখতে চাইছেন না? যদি তাই হয় তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, অভিষেক কার জুতোয় পা গলাতে চাইছেন? এবার তৃণমূলের বাইরে বা নিজস্ব কিছু, সেগুলো নিয়ে যদি ভাবনা চিন্তা থাকে, বিভিন্ন জল্পনা কল্পনায় যা রীতিমতো যা হাওয়া টাওয়া পাচ্ছে চারপাশে, সেগুলো হলে আলাদা ব্যাপার। কিন্তু তৃণমূলেই তিনি রয়েছেন, তৃণমূলেরই সাংসদ, তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তৃণমূলের যা স্ট্রাকচার, তাতে এই দলের মধ্যে ধারে বা ভাড়ে বা গ্ল্যামারে বা তার আগে তিনি 2 নম্বর, পা গলানোর জন্য তো 1 নম্বর জুতোই রয়েছে, এই ছাড়া তার কোনো জুতো নেই। তাহলে সত্যিই কি 1 নম্বরের জুতোয় তিনি পা গলাতে চাইছেন? পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা ভয়ঙ্কর জায়গায় গেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন উদ্দেশ্য থেকে বলছেন সেটা উনিই বলতে পারবেন, কিন্তু ওনার টার্গেটটা বোঝা যাচ্ছে যে পিসি হচ্ছে আসল টার্গেট। ম্যাক্সিমাম মানুষ ট্রেনে করে, যাদের সামর্থ্য আছে তারা ফ্লাইটে করে দক্ষিণ ভারতে যায়,
অথবা প্রাইভেট সংস্থার কাছ থেকে চিকিৎসা নিতে বাধ্য হয়। সরকারি চিকিৎসা ব্যবস্থা যেটা সরকারের দেওয়ার কথা, সেখানে ওষুধ নেই, ডাক্তার নেই, নীল সাদা কিছু বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং তো মানুষের চিকিৎসা করতে পারে না, মানুষকে সুস্থ করতে পারে না। পশ্চিমবঙ্গে তো কোনো জিনিসই রাজনীতির বাইরে হয় না। এই অমোঘ সত্যটি বহুদিন আগে অনিল বিশ্বাস বলে গিয়েছিলেন, এবং অনিল বিশ্বাসের বা তার দলের, আবার বলছি যে মেধাবী ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই অনুসরণ করছেন, তার ভাইপো যে সেটাকে অনুসরণ করবেন তার মধ্যে আশ্চর্যের কিছু নেই। দেখুন, বামেদের কপাল দেখে না সত্যি সত্যি মাঝে মধ্যে খুব হিংসা হয়, জানেন তো। এই 2011-র পর থেকে বিভিন্ন ভোটে যাদের ক্রমাগত রক্তক্ষরণ হয়েছে, রক্ত বেরিয়ে যেতে যেতে এমন অবস্থা হয়েছে যে বাংলার বিধানসভায় তারা রক্ত শূন্য হয়ে গেছে, কিন্তু তারপরেও নানান অজুহাতে তাদের কথাগুলো কীরকম ঘুরে ফিরে আসে দেখুন তো। সবার মুখে তাদের কথা, এভাবে শূন্য কিন্তু তাৎপর্যপূর্ণ দল রাজনীতিতে খুব একটা আছে বলে তো মনে হয় না। ফলে তাদের নবম বা দশম আশ্চর্য বলে যদি ট্রিট করেন, তাতেও আপনাদের দোষ দেওয়ার কিছু নেই। আর তাদের এমনই তাৎপর্য যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাদের পদাঙ্কটাকেই অনুসরণ করছেন বলে তথাগত রায়ের মনে হচ্ছে। বিধানসভায় ওই ফুল অ্যানিমিক সিপিআইএমের প্রয়াত নেতা অনিল বিশ্বাস যে ট্র্যাডিশনের সূচনা করেছিলেন শাসন ব্যবস্থায়, রাজনীতিকরণ, এই সমস্ত ব্যাপারে, সেই জমানার উত্তরাধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কথার অর্থ তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা পদক্ষেপে রাজনীতি আছে, এটা বুঝিয়ে দেওয়া। রাজনৈতিক নেতা রাজনীতি করবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু তার রাজনৈতিক লক্ষ্য যদি বিরোধীদের বদলে তার দলের নেত্রী হচ্ছেন বলে বারবার মনে হয়, তিনি দলনেত্রীকে অ্যাটাক করেছেন, তার টার্গেট ওই জায়গাটা, এই কথাটা যদি সুকান্ত মজুমদারের মতো বিরোধী নেতা বারবার বলার সুযোগ পেয়ে যান, তাহলে এমন দিন তো আসতেই পারে যেদিন মানুষ চোখ বুঝে বিরোধীদের কথাকেই বিশ্বাস করবে। কারণ বারবার একটা কথা বললে সেটা মিথ্যে হলেও লোকে কিন্তু বিশ্বাস করতে পারে। এটা সেই হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবেলস বলে গেছেন এবং প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। দেখুন, আরজিকর হাসপাতালে যে পিজিটির ধর্ষণ আর খুন হয়েছে, সেই তিলোত্তমার বাবা মাও কি মনে করছেন যে তাদের সুবিচার পাইয়ে দেওয়ার নাম করে আসলে গোয়েবলসীয় থিওরির প্রচার চলছে চারপাশে? ওইটাই তো বললাম, আমাদের একটা তদন্তের যে সাক্ষ্য একটা মানিক আছে, ওটাকে আমরা হারাতে চাইছি না, ওটা আমরা চাইছি পকেটে করে রাখতে। শুনানি হয়েছে, রাজ্য সরকার চেষ্টা করেছে যত রকম চেষ্টা করা যায় যে মামলায় টিকে থাকার জন্য। জানি না জজ সাহেব কী রায় দেবেন, সোমবার দিন রায় দেবেন। জজ সাহেব সব শুনেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মানে কি বলবো 200% চেষ্টা করা হয় যাতে মামলায় ওনার টিকে থাকতে পারে। যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে, সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। প্রথমত, তিলোত্তমার বিরুদ্ধে যে অপরাধ ঘটেছে সেই অপরাধে একা সঞ্জয় রায়কে দোষী বলে মনে করছে না তিলোত্তমার পরিবার, এটা তো পরিষ্কার। দ্বিতীয়ত, অন্যান্য অপরাধীরও যারা এতে যুক্ত ছিলেন বলে তারা মনে করছেন বা যা তদন্তের মাধ্যমে বেরোবে, কারণ তারা বিশ্বাস করেন আরও কেউ আছেন, তাদেরও প্রত্যেকের ওই সর্বোচ্চ শাস্তি চাইছেন তিলোত্তমার বাবা মা। এখানেই তো প্রশ্ন। কলকাতা পুলিশ তদন্ত শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই, মানে 10ই আগস্ট রাতেই সঞ্জয়কে গ্রেফতার করে ফেলেছিল পুলিশ। তারপর থেকে আজ পর্যন্ত আর কাউকেই কিন্তু অভিযুক্ত হিসেবে সামনে আনা হয়নি। সিবিআই তদন্ত হাতে নিয়েছিল, তারপরেও তো এখন পর্যন্ত ওই সঞ্জয়কেই মূল অপরাধী ধরে নিয়ে তদন্ত চালিয়েছে। ইনফ্যাক্ট কী হিসেবে তদন্ত চালিয়েছে সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা তুলে ধরেছে একমাত্র সেই সঞ্জয়কেই। চার্জশিটে সঞ্জয় ছাড়া সরাসরি যুক্ত থাকার অভিযোগটা আর কারোর বিরুদ্ধে আনা হয়নি। হ্যাঁ, তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ তারা এনেছিল, এবং সেই অভিযোগে সিবিআই আরজিকরের ওই প্রাক্তন অধ্যক্ষ আর টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতারও করেছিল। কিন্তু সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের কী হয়েছে? তারা তো সেই মামলায় জামিন পেয়ে গেছেন, তাদের বিরুদ্ধে চার্জশিটটা পর্যন্ত পেশ করতে পারেনি সিবিআই। অর্থাৎ
প্রমাণ পেলেও সেগুলো কোর্টে জমা দিতে পারেন। এরকম একটা পরিস্থিতি যেখানে তৈরি হয়ে আছে, সেখানে শিয়ালদা কোর্টের বিচারক যদি তার ওই 172 পাতার রায়ে সিবিআইয়ের তদন্ত নিয়ে ওরকম একটা পর্যবেক্ষণ না রাখতেন, তাহলে কি হতো ভাবতে পারছেন? তিনি যদি না বলতেন যে কলকাতা পুলিশ যত দূর তদন্ত এগিয়েছিল, তারপর থেকে সিবিআই আর এক পাও তদন্ত এগিয়ে নিয়ে যায়নি, বহু অসঙ্গতি, বহু তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বুঝেও স্রেফ তদন্তে অসুবিধার কথা জানিয়ে সিবিআই যে ওই হাত গুটিয়ে বসেছিল, এটা যদি শিয়ালদা কোর্ট না বলতো তাহলে কি হতো বুঝে নিতে পারছেন? এটা যখনই বলছে শিয়ালদা কোর্ট, তাহলে কি ধরে নেওয়া হচ্ছে? ঠিক যে কারণে ওই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেওয়া হয়েছিল, সেই জায়গাটাই তো ভোবা। কলকাতা পুলিশ ঠিকভাবে তদন্ত করছে না, নিরপেক্ষভাবে করছে না, এইটা ধরে নিয়েই তো সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছিল, যে তারা সঠিকভাবে তদন্ত করবে, কিন্তু তারা কোনো তদন্তই করেনি। এটা যদি দাঁড়ায় তাহলে বুঝতে পারছেন ওই 10 তারিখের পর থেকে তদন্ত যেখানে ছিল সেখানে আছে, এক পাও এগোয়নি। এটা কিন্তু কোর্টেরই পর্যবেক্ষণ। আর এটাই যদি শিয়ালদা করে বললাম না বলতো, তাহলে তো এক প্রকার ধরে নিতেই হয় যে সঞ্জয় এক এবং একমাত্র কালপ্রিট। মনে হতো ঠিকই তো, যেখানে সঞ্জয় ছাড়া আর কারোর কোনো জড়িত থাকার কোনো প্রমাণই পাওয়া যায়নি, চান্সই নেই, সেখানে কর্তব্যরত এক চিকিৎসকের খুন আর ধর্ষণ, সেটা বিরলতম ঘটনা হবে কি হবে না, এই সমস্ত ভেবে টেবে লাভ নেই। শাস্তিটা ওই একদম চরম শাস্তি হওয়া উচিত, কঠিন কঠোর ফাঁসি। মানে যারা যারা এই ফাঁসি চেয়েছেন তাদের সঙ্গে একমত হওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকতো না। কিন্তু যাদের মেয়ে এই রকম অত্যাচার সহ্য করলেন এবং আলটিমেটলি নিজেকে বাঁচানোর চেষ্টা করেও পারলেন না, খুন হলেন, সেই পরিবারই তো মনে করছে যে সঞ্জয়ের ফাঁসি এখনই হওয়া উচিত নয়। চমকে গেলেন তো? এটাই তো তারা চেয়েছেন। সঞ্জয়ের অপরাধ প্রমাণিত, তারপরেও তার ফাঁসির আদেশ না হওয়ায় হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার আর সিবিআই। সরকার এবং সিবিআই দুপক্ষের করা মামলাতেই যাতে সঞ্জয়ের মৃত্যুদণ্ড না হয়, আদালতে এই আবেদন করেছে তিলোত্তমার পরিবার। তিলোত্তমার বাবা কি বলেছেন জানেন? প্রশাসনিকভাবেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাই সঞ্জয় ছাড়া বাকিদের আড়ালে থাকতে সুবিধে হচ্ছে এবং তাদের আড়াল করতে সর্বোচ্চ স্তর থেকে মরিয়া চেষ্টা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। এখানেই তো গণ্ডগোল বেঁধেছে। তিলোত্তমার পরিবার এই অভিযোগটা তুলে তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন, তাদের অধিকারের সীমা পার করেছেন বলে প্রশাসনেরই কেউ কেউ তো বিশ্বাস করতে শুরু করছেন এবং তাদের সেই সীমারেখাটা, এখতিয়ারের লাইনটা দেখিয়ে দিতে চাইছেন এবং কঠোরভাবে দেখিয়ে দিতে চাইছেন। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবো। এখতিয়ারের মধ্যে আছি না, এখতিয়ারের মধ্যে নেই। এবং এটাও বলবো, ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়ে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে। এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা। এটা হয়, দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন, তার দুদিন বাদে শুনবো
জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? সব কিছুতেই মানে বিরোধিতা করতে হবে, এরকম একটা সুর মানে সরকার পক্ষের। এটা না করে ওনারা আমাদের গাইডলাইন দিতে পারেন, তো আমি ওনাদের মুখপাত্র হতে পারি, কোনো অসুবিধা নেই। মেয়ের বিচারের জন্য যা যা করা উচিত তাই করি। এইভাবে ওনারা আমার সমালোচনা বা আমার মানে কি বলবো, আমাকে একটা থ্রেট করার মতো যে টেন্ডেন্সি, সেটা যেন শেষ করে আমাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। এই গোটা কথাগুলো কে বলছেন? একজন আপনার আমার মতো সাধারণ ঘরের একজন ছাপোষা মানুষ, মানে সোজা কথায় ছাপোষা মানুষ, একজন সন্তানহারা বাবা। কাদের বিরুদ্ধে বলছেন? শাসক দলের মেয়র কাম মন্ত্রী, শাসক দলের আইনজীবী কাম সাংসদ, শাসক দলের মুখপাত্র কাম রাজ্য সাধারণ সম্পাদক। এরকম সব হেভিওয়েটদের বিরুদ্ধে একজন ছাপোষা মানুষ লড়ে যাচ্ছে। মুখে রাজনৈতিক কথা একটাও নেই, শুধু নিজের মেয়ের বিচারের কথাগুলো রয়েছে। মেয়ে যাতে সুবিচার পায়, এক সন্তানহারা বাবার সেই লক্ষ্যটা রয়েছে। তিনি একবারও কোথাও বলেননি যে কখনো আর এই সঞ্জয় রায়কে কোনো শাস্তি পেতে হবে না। তিনি চেয়েছেন যতজন এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের চরম শাস্তি। এবার খেয়াল করে দেখুন, যতজন এই ঘটনার সাথে যুক্ত, এটা যদি তার কথা অনুযায়ী তিনি মনে করছেন আরও বেশ কেউ রয়েছেন, এবার তার মধ্যে যদি তদন্তের ফলে তাদের নামগুলো উঠে আসে এবং তার সঙ্গে সঞ্জয় রায়ের নামও উঠে আসে, তখন কি তিনি তার ফাঁসির ব্যাপারে আপত্তি করবেন? নিশ্চিতভাবেই না। কিন্তু ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তিনি নিঃসংশয় হচ্ছেন, ততক্ষণ তো তিনি সঞ্জয় রায় সম্পর্কেও ওই চরম শাস্তি দিতে চাইছেন না। কারণ এক্ষেত্রে চরম শাস্তি মানে কি? মানে একটা কি বলবো, চরম একটা ঘটনা, লজ্জাজনক। এটা তো আপনার আমার মুখের কথা। এক বাবার কাছে তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা চরম অন্যায়, ধর্ষণ, খুন, সেই জায়গাটায় বাবা লড়ে যেতে চাইছে এবং সেই জায়গাটায় দুজন মাত্র প্রমাণ এখন অবধি। একজন তিলোত্তমা নিজে, তিনি আর কিছু বলবেন না, তার ময়নাতদন্তও হয়ে গেছে, ফলে ওই মৃত শরীরও কোনো খবর দেবে না। আর দ্বিতীয়ত, এবং ময়নাতদন্তের ক্ষেত্রেও কোর্টের পর্যবেক্ষণ আছে, সেখানেও অব্যবস্থার ফলে কন্টামিনেশন ঘটেছিল স্যাম্পেলে। আর এই সঞ্জয় রায়, এর ফাঁসি হয়ে যাওয়া মানে আর কোনো কিছু জানা বোঝা, জিজ্ঞাসাবাদ, ভবিষ্যতে যদি কোনো রাস্তা খুলে যায় তার থেকেও তার সাথে কথা বলে সেটাকে যাচাই করে নেওয়া, কোনো প্রসেসই আর এগোবে না, সবটাতে ফুল স্টপ। সেই জায়গাটাতেই তার বোধহয় এটা স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ। অস্বীকার করতে পারবেন? দেখুন, প্রথমে আরজিকর আন্দোলনকে রাজনৈতিক বলে প্রচার করা হয়েছে, তারপর আন্দোলনকারীদের রাজনৈতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আর এখন তিলোত্তমার বাবা মা রাজনীতি করছেন বলে সরাসরি অভিযোগ উঠেছে। এমনকি যে লোকটা তাদের মেয়ের পরিণতির জন্য দায়ী, সেই সঞ্জয়কে তারা লেপ কম্বল, রান্না করা খাবার দেবেন বলে কটাক্ষ করা হচ্ছে। এটা সহমর্মিতা? তাহলে বাকি রইল কি? বাকি একজনই, ওই সঞ্জয়ের ফাঁসির আদেশ না দেওয়া বিচারক। শিয়ালদা কোর্টের বিচারক সঞ্জয়কে বাঁচিয়ে রেখেছেন বলেই তো এই তিলোত্তমা স্মৃতিটা আবার উস্কে উঠেছে। চারপাশে ফের এই আরজিকর আন্দোলন, জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি জুনিয়র ডাক্তাররা কে কী করছেন না করছেন, তাদের ব্যক্তিগত জীবন, এই সমস্ত নিয়েও টানাটানি শুরু হয়ে গেছে, যাতে আন্দোলন নামক বস্তুটার গোড়ার থেকেই একদম উপড়ে ফেলা যায়। কিন্তু এই যাবতীয় আলোচনাগুলোর মধ্যে দিয়ে আবার কী হয়েছে? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি, স্বাস্থ্যে দুর্নীতি, সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তার অভাব, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তো আবার কথা বলা শুরু হয়ে গেছে। এই যে মাঝখানে স্যালাইন কাণ্ড ঘটে গেল, এই সবগুলোই তো রাজ্যের পক্ষে অস্বস্তি। এর থেকে সঞ্জয় যদি একবার অপরাধী চিহ্নিত করার পর
শিয়ালদা কোর্টও যদি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে বলতো আর সবাই সেটা নিয়ে দুহাত তুলে ধন্য ধন্য করতে শুরু করতো, তাহলেই তো নিশ্চিন্তে সব কিছু ফুল স্টপ পড়ে যেত। দেখুন, তিলোত্তমা জাস্টিস পেয়ে গেছে, তার পরিবার বিচার পেয়ে গেছে, একথা কিন্তু তখন বলার সুযোগ এসে যেত। কিন্তু যতক্ষণ না জাস্টিসের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তো এই ইনজাস্টিসের জায়গাগুলো লোকের চোখের সামনে মাথার মধ্যে বারবার চলে আসছে। তিলোত্তমার বাবা মা চাইছেন আরও কেউ কেউ জড়িত কিনা সেটা ভালো করে দেখা হোক। এই চাওয়ার মধ্যে অন্যায় কি আছে? জড়িত হলে তাদেরও চরম শাস্তি হোক, যে যে জড়িত তাদের, শুধু ততদিন পর্যন্ত সঞ্জয়ের যেন ফাঁসি না হয়। এটা অসুবিধার কি আছে? তারা তো বলেননি কখনো যেন সঞ্জয়ের ফাঁসি না হয়। সিবিআই তদন্তে যে ত্রুটি বিচ্যুতি আছে এটা তো আদালতেই ধরা পড়ে গেছে, আদালতেরও পর্যবেক্ষণ। এখন যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও সেটা মনে করে এবং তদন্ত নতুন করে করার নির্দেশ উচ্চ আদালত থেকে আসে, তাহলে সেই তদন্তে সঞ্জয়ের ভূমিকা কেউ অস্বীকার করতে পারেন? এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একটা মিসিং লিঙ্ক এই মুহূর্তে সঞ্জয় রায়। আর অপেক্ষা ফাইনালি আদালত কি বিচার করে, কি বলে সেইটার। এই ধৈর্যটুকু কেন দেখাতে পারছেন না ফিরহাদ হাকিম, কুণাল ঘোষেরা? নিম্ন আদালত ফাঁসি দেয়নি, ঠিক আছে, তারা তো গেছেন উচ্চ আদালতে, এরপরে সুপ্রিম কোর্ট আছে। সঞ্জয়ের ফাঁসি হবে কি হবে না এখন সেটা আদালতের এখতিয়ারভুক্ত বিষয়, সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট। এটাকে এড়িয়ে যেতে পারবেন কেউ? হাইকোর্ট আজ সব পক্ষের বক্তব্য শুনেছে, শুনানি হয়েছে, আদালত রায়দান স্থগিত রেখেছে। তাহলে হাইকোর্টের রায় শোনার আগেই শাসক দলের নেতারা কেন রায় দিয়ে দিচ্ছেন? তার থেকেও বড় কথা, তারা হঠাৎ এত অধৈর্য হয়ে উঠলেন কেন? এই যখন আন্দোলন চলছিল ওই লম্বা সময়টায় একমাত্র কুণাল ঘোষ ছাড়া কাউকেই তো খুব একটা কিছু বলতে দেখা যায়নি। তাহলে আজকে তাদের এই উচ্চাটন কেন? বাকি নামগুলোকে সামনে আনার জন্য এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার জন্য সঞ্জয় রায়ের মুখ খোলাটা জরুরি। এবং সেই কারণেই কিনা আমরা জানি না সিবিআই এবং দিদিভাই মিলে সঞ্জয় রায়ের মুখ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিতে চাইছে। তারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা তাদের মেয়ের বিচার কিভাবে হতে পারে সেটা নিয়ে বিভিন্ন মত তাদের মাথায় ঘুরে থাকে বা তারা পড়তে থাকেন। তার পরিপ্রেক্ষিতে তারা যেটা বলছেন সেটা তাদের নিজস্ব ব্যাপার, তাকে নিয়ে সমালোচনা করার অধিকার আমার মনে হয় অন্যদের না থাকাই উচিত। যাদের এখতিয়ার আছে, একজন নির্যাতিতার মা বাবা তারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইছে বলে তারা কোনো এত বড় কথা বলছেন, কারণ ওরা চেয়েছিলেন সঞ্জয়কে ধরে একটা ফাঁসি দিয়ে বা একটা এনকাউন্টারে মেরে দিয়ে সব লোপাট করে দিতে। ইতিবাচক অর্থাৎ পজিটিভ, নেতিবাচক অর্থাৎ নেগেটিভ। সরকারের কাছে আপাতত পজিটিভ কি, মানে ইতিবাচক, তিলোত্তমার আন্দোলনটা থেমে গেছে, ইতিবাচক। নেগেটিভ কি, সাজা ঘোষণার রেস ধরে এই যে অসন্তোষ অভিযোগগুলো রয়ে গেল, মিটেও পুরোপুরি মিটল না, ওই মানে শেষ হইয়াও হইল না শেষ। সরকারের এই ছোট্ট নেগেটিভিটিটাকে বাড়িয়ে দিচ্ছে কোন জিনিস? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। সকাল বিকেল স্বাস্থ্যের রোগটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবার দুটো নেগেটিভ জুড়ে গেলে পজিটিভিটিটা ছোট হয়ে যাবে না তো? 2026-এর বিধানসভা ভোট কিন্তু এখনও 1.5 বছর বাকি। এই 1.5 বছরে শিক্ষা দুর্নীতি বা তিলোত্তমা কাণ্ডটা মিটে যেতেই পারে, মন থেকে মুছে যেতেই পারে। কত কিছুই তো মুছে গেছে, নারদা, সারদা, রোজ ভ্যালি, এটাও তো একটা পজিটিভ দিক, তাই না? সরকার হয়তো এই পজিটিভ ভাবার কথাই ভাবছে, সবসময় ভাবছে থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ। এটা ভেবেই হয়তো আন্দোলনে নামা সবাইকে ওই শক্তি বোঝানোর রাস্তায় হাঁটছে, জানেন তো, যাতে ভবিষ্যতে এরকম সাহসটা আর কেউ না পায়। এই আন্দোলন এত প্রশ্ন তোলা কোনো প্রশ্ন নয়। এইটা বলার মধ্যে দিয়ে কী আছে? এখতিয়ারের প্রশ্ন। যারা একবার রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তারা আর বেরোবেন না বা আর কোশ্চিনকালেও বেরোবেন না, এটা ধরে নিয়ে বা এটা যাতে হয় তার জন্যেই সরকার একটু বেশি ইতিবাচক হয়ে যাচ্ছে না তো? দেখুন,
অধিকারের প্রশ্নে রাস্তায় হাঁটার অভ্যেস একবার তৈরি হয়ে গেলে সেটা তো সরকারের কাছে নেতিবাচকই। সেটাও কি মাথায় রাখছে সরকার? সরকারের শাস্তি দেওয়ার এখতিয়ার আছে, কিন্তু স্রেফ বিরোধিতা করলে বা বিরুদ্ধ মত পোষণ করলেই শাস্তি দেওয়ার অধিকার কি আছে? এখতিয়ারের এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।